আমি একবার বাংলাদেশের এক খুব প্রথিতযশা শিল্পীকে খুব বাজেভাবে গালি দিয়েছিলাম। ঘটনাটা ঘটেছিল 2024 সালের জুলাই মাসে, যখন আন্দোলন খুব চরমে। সাধারণত আমি খুব শান্তশিষ্ট মানুষ, আমি খুব গালাগালি করতে পারি না, এটা আপনারা জানেন। যে যদি আমি গালাগালি করতে পারতাম তাহলে আমার ইউটিউবে অনেক দর্শক হতো এবং অনেক বেশি ভিউ পেতাম। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমি গালাগালি আসলে করতে পারি না। কিন্তু ওই দিন আমি রাগ সামলাতে পারিনি এবং গালাগালিটা করেছিলাম। ঘটনাটা একটু খুলে বলা যাক। তখন জুলাই মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেতু ভবন এটা ওইটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সেই সময় আমারই কিছু বন্ধু মানুষ, কিছু শিল্পী মানুষ যারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া অঙ্গনের সেলিব্রিটি, তারা দেখলাম বাংলাদেশ টেলিভিশন ভবনে গিয়েছেন। পুরনো পুড়ে যাওয়া ভবনটা দেখছেন, ক্যামেরার সামনে তারা নেকা নেকা কথাবার্তা বলছেন এবং কান্নাকাটি করছেন। যখন এই নিউজটা আমি দেখি তখন আমি একটা টেলিভিশন চ্যানেলে টকশোর জন্য এখানে বসে আছি, বিরতির মধ্যে আমি এই নিউজটার ক্লিপটা দেখলাম এবং হঠাৎ করে আমি আসলে রাগ সামলাতে পারিনি। আমি ফোন করে বললাম যে ডট 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 বলে, তারপরে বললাম যে আপনারা কি এখন কি বিটিভি ভবন জিয়ারতের সময়? যখন আমি এটা বলছি, আমার পাশে বসে থাকা আমার এক সাংবাদিক বলতে, আরিফ ভাই এইভাবে বলে না। কেন? বলে এই ক্লিপ বাইরে চলে যাবে, আপনি জিয়ারত শব্দটা বলেছেন, ধর্মানুভূতিতে আহত হয়ে আপনি আরো কোন বিপদে পড়ে যাবেন। তা আমি বললাম যে এই সময়ে এসে দেশ যখন একটা বড় ক্রাইসিসে যাচ্ছে, এগুলো হচ্ছে আরেক ধরনের উস্কানি দেওয়া। যে টেলিভিশন ভবনের সামনে রাস্তায় লোক মারা যাচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে, সেটা নিয়ে আলাপ না করে, সেটার কারণ না খুঁজে, সেটা থামানোর চেষ্টা না করে টেলিভিশনের গিয়ে ইট কাট কড়িবর্গা নিয়ে আমাদের শিল্পীরা যা করছেন সেটা সহ্য করতে পারি নাই। ঘটনাটা মনে হলো, কারণ এখন যদি যে শিল্পীকে আমি বকা দিয়েছিলাম তিনি যদি আমাকে ফোন করেন এবং যদি বলেন যে ভাই এখন কেমন লাগে, তাহলে আমি কি জবাব দেব? এবং সেই জবাবটা যেহেতু দিতে পারি, এই জন্য আজকের এই ভিডিওটির অবতারণা করলাম। আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে, যখন এই টেলিভিশনের ঘটনাটি আমার মনে পড়লো এই কারণে যে তিনি গিয়েছেন মঞ্চ নাটক দেখতে। কখন মঞ্চ নাটক দেখতে গিয়েছেন? যখন আজকে কুষ্টিয়ার দৌলতপুরে একজন তথাকথিত পীর, মিডিয়ার ভাষায় তথাকথিত পীর কে মব করে পিটিয়ে কুপিয়ে মারা হয়েছে। পীর এবং পীরের নাম শামীম এবং তার সাথে আরো দুইজন সহযোগী, তিনজন আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত একজন মারা গিয়েছেন, তিনি হচ্ছেন সেই পীর। যদিও আমাদের মিডিয়া বলছে কথিত পীর, আমি জানি না কথিত কোনটা আর সার্টিফাইড পীর কোনটা, সেটা প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা ভালো বলতে পারবে। কিন্তু যাই হোক, এইরকম একটা মব শুরু হয়েছে। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ এর ঠিক আগের দিন গতকালকে শাহবাগে 7-8 জন বসে চা খাচ্ছিলেন এবং এদের মধ্যে তাদেরই একজন বন্ধু, যিনি তৃতীয় লিঙ্গ কিন্তু রাষ্ট্র স্বীকৃত একটা লিঙ্গ, এবং সেখানে বসে চা খাচ্ছিলেন। একদল লোক মিছিল করে গিয়ে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করেছে, মেরেছে। আর একটা মবের ঘটনা। এই যখন দেশের পরিস্থিতি, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাটক দেখতে গিয়েছেন। আমি এটাকে মোটেও খারাপ দিকে দেখি না, কারণ দেশে প্রতিদিনই ক্রাইসিস লেগে থাকে। যেদিন দেখা যায় যে ফেরিতে একটা বাস ডুবে মারা গেল, শিশুসহ অনেকেই মারা গিয়েছেন, সেদিন তার খেলা দেখার একটা সূচি থাকে। তারপরে হামে এখন পর্যন্ত 150-র মতো বাচ্চা মারা গিয়েছে আমাদের বিভিন্ন জায়গায়, এবং এটা এখনো ছড়াচ্ছে। যদিও এটাকে মিডিয়া এক ধরনের ব্ল্যাক আউট করে রেখেছে, কিন্তু একটা ন্যাশনাল ক্রাইসিস। এইটার সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে সিনেমা দেখা, নাটক দেখা, এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। কারণ হচ্ছে যে মব বন্ধ করার জন্য উনি যাকে বানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে শুধু স্বরাষ্ট্র নয়, তার কাছে দুনিয়ার সকল রাষ্ট্র দিয়ে জাতীয় সংসদে শুধুমাত্র টেবিল চাপড়ানো ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যানের কোনো প্ল্যান খুব একটা নজরে পড়ছে না। এটা খুবই অ্যালার্মিং অবস্থা, এটা খুবই খারাপ কাহিনী। কারণ আপনি দেখবেন যে মব বন্ধ করে দেওয়া হবে বা মব এখন আর করা হবে না, সহ্য করা হবে না, এটা যিনি বলেছিলেন আমাদের সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র ছাড়া বাকি সব রাষ্ট্র নিয়েই উনার চিন্তা। উনি সংসদে বসে, পাশেই সংসদ নেতা বসে থাকেন, কিন্তু উনি সবসময় বলেন সংসদ নেতার অনুমতিক্রমে। পাট মন্ত্রণালয়ে কি হবে এটার জবাবও উনি দেন, শিক্ষা মন্ত্রণালয়ে কি হবে সেটার জবাবও উনি দেন। আরও কি কি মন্ত্রণালয় আছে না, আমাদের 50-60টা মন্ত্রণালয় আছে, অধিকাংশ কি কাজে লাগে ভাই আমি জানি না, বাট সবগুলো নিয়ে সালাউদ্দিন সাহেব জবাব দিয়ে থাকেন। উনি এক ধরনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে আছেন, যেটা মনে হচ্ছে।
যদি থাকেন এতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে আমার মনে হয় একটু প্রাতিষ্ঠানিক করে ফেলা উচিত। ওনাকে একটা উপপ্রধানমন্ত্রী বা সংসদের উপনেতা হিসাবে কোনো এক ধরনের পদ দিয়ে জিনিসটাকে করে ফেলা যায়, এবং তার পাশাপাশি শুধুমাত্র স্বরাষ্ট্র দেখার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য একজন শক্ত সমর্থ স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই সরকারের খুব প্রয়োজন পড়ে গিয়েছে। সরকারের যেটাকে বলা হয় হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে। এখন মানুষ কিছু অ্যাকশন দেখতে চায়, কিন্তু এই অ্যাকশন যদি না দেখা যায় তাহলে কিন্তু মুশকিল। যে মবের কথা বলা হচ্ছে এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের মব এখানের মধ্যে তৈরি হচ্ছে, এবং স্বরাষ্ট্র অবস্থা খুবই খারাপ। কি খারাপ? আপনারা দেখবেন যে বাংলাদেশের যে একজন বিখ্যাত কিডনি ডাক্তার আছেন, ডাক্তার কামরুল ইসলাম, শ্যামলীতে একটা ক্লিনিক উনি চালান, এবং উনি বিনামূল্যে প্রায় 2000-এর উপরে দরিদ্র কিডনি রোগীদের চিকিৎসা করেছেন বলে আমরা জানি। তিনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। তার এখানে গিয়ে তথাকথিত যুবদল নেতারা চাঁদাবাজি করছে। গরিব রোগীর চিকিৎসার টাকা, গরিব রোগীর খাবারের টাকা, চাল প্রতি কেজি 10 টাকা করে বেশি তাদের কাছ থেকে নিতে হবে, ডিমের দাম বেশি করে নিতে হবে, এবং এই ফোর্স করছে। ডাক্তার কামরুল ইসলাম টেলিভিশনে বলেছেন 5ই আগস্টের পরে এই যন্ত্রণা শুরু হয়েছে। মানে তিনি দীর্ঘদিন ধরে এইখানের মধ্যে ব্যবসা বাণিজ্য করে ক্লিনিক চালিয়ে যাচ্ছেন, গরিব রোগীদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন খুবই স্বল্প মুনাফা রেখে। তিনি আগে এই যন্ত্রণায় পড়েন নাই। এই যন্ত্রণাটা যখন পড়েছেন ডাক্তার কামরুল ইসলাম, যিনি জাতীয়ভাবে পরিচিত একজন চিকিৎসক, যিনি জাতীয় রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক, তিনি কি করেছেন? তিনি থানায় গিয়েছেন, জিডি করেছেন, পুলিশের ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের বলেছেন, কোনো অ্যাকশন হয় নাই। এই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেবের স্বরাষ্ট্র চলছে। পরবর্তীতে যেটা হয়েছে, কালের কণ্ঠ পত্রিকা এই নিউজটি করেছে, ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, কথাবার্তা শুরু হয়েছে, তখন আমরা দেখলাম যুবদলের সভাপতি এবং খুব সম্ভবত সাধারণ সম্পাদক তারা গিয়েছেন সেখানে, এবং তারা গিয়ে বলেছেন যে অচিরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেলিভিশন ক্যামেরার সামনে তারা র্যাবের একজন কর্মকর্তাকে ফোন করেছেন। র্যাবের এই কর্মকর্তা বলেছেন 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে। সেটা বলার পরে প্রায় 2 দিন চলে যাচ্ছে, গ্রেফতারের কোনো খবর আমরা এখনো পাইনি। আমি এটাকে খুব অস্বাভাবিক দেখি না। মানে একজন লোকের নামে যখন আপনি টেলিভিশনে নিউজ চলে যাবে, সোশ্যাল মিডিয়া নিউজ চলে যাবে, সে সরে পড়বে, সে পালিয়ে যাবে, তাকে হয়তো আপনি 2 ঘন্টায় গ্রেফতার করতে পারবেন না, 2 দিনে করতে পারবেন না, 2 মাসে করতে পারবেন না। সেটা হতে পারে, মানে আমরা বাস্তবসম্মত পর্যালোচনাটা করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার কামরুল ইসলাম প্রথম যখন অভিযোগ করলেন, কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না? এই যারা অ্যাকশন না নিল, যে পুলিশ অফিসাররা এখানের মধ্যে আছে, থানার মধ্যে আছে, আমরা শুনেছি উনি ডিআইজি পর্যন্ত গিয়েছেন, যদি গিয়ে থাকেন তারা কেন অ্যাকশন নিল না? সেই বিষয়ে আমাদের সালাউদ্দিন সাহেব, বা যদি বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার নামে বলা হচ্ছে উনি চাঁদাবাজি সহ্য করবেন না বলে আমাদেরকে পাঠিয়েছেন, তাদের কি অ্যাকশন ছিল? তারা তো এখনো দায়িত্বে আছেন, কাজে আছেন, তাদেরকে কি কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়েছে? আনা হয় নাই। আমরা বরং পাচ্ছি, কয়েকদিন আগে দেখলাম মুরগির বিষটাকে বিক্রি করবে, এই জন্য বিএনপি এবং জামাত দুইজনে মিলে সংঘর্ষ করছে। 2 দল মিলে সংঘর্ষ করছে, কারা মুরগির বিষটা বিক্রি করবে। যাই হোক, এই খবর আপনারা অনেকে দেখেছেন, আমি বিষটার দিকে আর যেতে চাই না, আমি মূল অ্যাকশনের মধ্যে দেখতে চাই। কারণ হচ্ছে কি, এই মুহূর্তে যে সরকার চলছে, যে মুরগির বিষটার সরকার, যেখানের মধ্যে সরকার এবং বিরোধী দল, তারা কিন্তু জনগণের দৃষ্টি এইসব জায়গা থেকে সরিয়ে ফেলানোর জন্য জাতীয় সংসদে এক ধরনের নাটক শুরু করেছে। সেই নাটকটা হচ্ছে সেই তথাকথিত, আপনারা জানেন, যে নাটক করে গত 1.5-2 বছরে ইউনূস এবং তার বাটপার পারিষদ লুটপাট করে চলে গেছে। সেই জুলাই সনদ, জুলাইয়ের কাগজ আনো, জুলাইয়ের এইটুক কমিটমেন্ট হয় নাই, সেইটুক কমিটমেন্ট হয় নাই, এবং এরা এক ধরনের নাটক করছে। আপনারা জানেন যে বিএনপি এবং জামাত, যারা প্রায় 18 বছর একসঙ্গে ছিলেন, তারা এখন একজন আরেকজনের এইটা নিয়ে কথা বলতে গিয়ে দেশের হাম নিয়ে কোনো কথা হচ্ছে না গুরুত্বপূর্ণভাবে। মিডিয়া এক ধরনের ব্ল্যাক আউট হচ্ছে। মিডিয়া তো মনে করেন যে, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, আরও বেশি চামচামি শুরু করেছে। এটা আগেও ছিল, আমরা এটা অস্বীকার করি না। শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পিছনে যে প্রথম স্পার্কটা তৈরি হয়, সেটাও কিন্তু এই মিডিয়ার এই ফাইজলামি প্রশ্নের মাধ্যমে হয়েছিল। আর এখন তো আমরা দেখি, জাইমা রহমান মাথায় কাপড় দিলেন, জাইমা রহমান মাথা পানির গ্লাসে পানি ঢাললেন, উনি ডান পা সামনে দিয়ে এগুলেন, এইসব খবরের মধ্যে চলছে। এইভাবে একটা দেশ, রাষ্ট্র এখন পর্যন্ত যেভাবে চলছে, এটা আশঙ্কাজনক, এবং এটা আরও বাড়বে। বিশেষ করে মব সংস্কৃতি যদি আরেকবার ফিরে আসে, মুশকিল। এবং এই মব সংস্কৃতিটা তৈরি হচ্ছে এখন একটা ভিন্ন গ্রুপের জায়গায় দেখতে পাচ্ছি আমরা। আদি মবের যে গ্রুপটা ছিল, রাজুতে আয় গ্রুপ, তারা দেখলাম একটা অনশন করেছেন, প্রায় 70-71 ঘন্টা 3-4 জন ছিলেন, কিন্তু এইবার কেন যেন জমলো না। তো জমলো না কেন, এটা আমার একটা পর্যবেক্ষণ আছে।
এটার মধ্যে আবার ওই যে হাদি না তো কি শাও ওই বাজে শব্দ বলবো না, অনেকে টেলিভিশনে চ্যানেলে দেখেন, ওইটা ছিঁড়ে ফেল। আমরা দেখতাম যে মাঝখানে কিছুদিন শাহবাগে কিছু মধ্যবয়স্ক আন্টিরা সামনে এসে একটু করে পিছন থেকে সালাউদ্দিন আম্মার বা কেউ একটা স্লোগান দিয়েছেন, জাবের সাহেব স্লোগান দিচ্ছেন, এবং সামনে এই মধ্যবয়স্ক আন্টিরা ডট ডট ছিঁড়া ফেল, ডট ডট ছিঁড়া ফেল বলতেন। তখন একটা জোশ আসতো। যেহেতু রাজুতে সেই ছিঁড়া ফেলের স্লোগান ছিল না, সম্ভবত এই জন্য অনশনটা হয় না। মবের ওই গ্রুপটা কিছুটা খেই হারিয়ে ফেলছেন আমার কাছে মনে হলো, কিন্তু তাদেরই অন্যান্য ভাই বেরাদাররা এখন পর্যন্ত খুব সিরিয়াসলি মব চালিয়ে যাচ্ছেন। এই সময়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা যদি শক্তভাবে দমন করার চেষ্টা না করা হয়, আইদার সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালাতে হবে, অথবা অন্য একজন যোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে সালাউদ্দিন সাহেব উপপ্রধানমন্ত্রী বা অন্য কিছু একটা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন, তাহলে সেটা দেশের জন্য ভালো হবে। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, তারেক রহমান এই দেশে থাকার, যুক্তরাজ্যে লন্ডনে থাকার পরে যে সিস্টেম নিয়ে চলে গিয়েছিলেন, বা তার যে পিআর টিম আছে, তারা তাকে এক ধরনের ফ্যামিলি ম্যান হিসাবে দেখানোর চেষ্টা করছেন। তিনি বিদেশ থেকে এটা শিখে গেছেন, কারণ বিদেশের নেতাদের এইটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে স্ত্রীরা সাথে থাকেন, আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলেন, বা অন্যান্য নেতারা ফ্যামিলি নিয়ে থাকেন, এবং তারা যে একটা হ্যাপি ফ্যামিলি, এটা দেখানোর একটা কালচার এই দেশে আছে। সেই কালচারটা তারেক রহমান বাংলাদেশে নিয়ে গিয়েছেন, এটা ভালো কালচার। মুশকিলটা হচ্ছে বাংলাদেশে প্রতিদিন এত এত ঘটনা ঘটে যে প্রতিদিনই খারাপ কিছু হয়। তাই বলে কি তিনি সিনেমা দেখতে যাবেন না? তাই বলে কি তিনি আরেকটা কাজে যাবেন না, নাটক দেখতে যাবেন না? আমি মোটেও বলছি না যে তিনি যাবেন না, কিন্তু অ্যাকশন আগে করতে হবে। আমরা তার একমাত্র অ্যাকশনের আগে দেখেছি তিনি বিড়াল কুলে নিয়ে খুব আদর করতে পছন্দ করেন। কিন্তু বাংলাদেশের প্রবাদটা হচ্ছে ঠিক উল্টো। বাংলাদেশের প্রবাদ হচ্ছে প্রথম রাতে বিড়াল মারতে হয়, প্রথম রাতে বিড়াল মেরে সবাইকে সতর্ক করতে হয়। তারেক রহমান প্রথম রাতে বিড়াল মারতে ব্যর্থ হচ্ছেন, বিড়াল তার কোলে উঠে গিয়েছে। সেটা যদি প্রাণী বিড়াল হয় ভালো, একটা কিউট জেবু বিড়াল খুব ভালো, কিন্তু মবের বিড়াল যখন তার কোলে উঠে যাচ্ছে, মবের বিড়াল কিন্তু শুধু কোলে থাকবে না, একটু পরে ঘাড়ে উঠবে। আমরা এর আগে দেখেছি ডক্টর ইউনূস, তারটা তো আর বিড়াল ছিল না, তারটা ছিল বান্দর। তার বান্দর উনি কুলে নিয়েছিলেন, সেই বান্দর পরে ঘাড়ে উঠেছে, মাথায় উঠে মুতে চলে গিয়েছে। এবং এই জিনিসটা যাতে না হয়, প্রথম রাতে বিড়াল মারতে হবে। তারেক রহমানের প্রথম রাতে এখনো পেরিয়ে যায় নাই। এই জিনিসটা যদি উনি না দেখে থাকেন, দেশের অবস্থা আগামীতে আরও খারাপ হবে বলে আমি আশঙ্কা করছি। প্রিয় দর্শক, আগামী পর্বে অন্য কোনো একটা জিনিস নিয়ে কথা হবে, এবং এই বিড়াল মারা নিয়ে একটা গল্প আছে। আজকে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এটা বলছি না। বিড়াল মারার না, ওই গল্প না ভাই, আপনারা যেটা কমন মনে করেন ওইটা না, একটা ভিন্ন ধরনের গল্প আছে। সেটা ঠিক বিড়াল না, বাট তারেক রহমান সংক্রান্ত একটা মজার গল্প আছে, কিভাবে যুক্তরাজ্য থেকে বা পশ্চিমা কালচার থেকে কপি করা জিনিস বাংলাদেশে কেন চলবে না, সেটা নিয়ে আমরা পরে আরেকটা কোনো এক পর্বে আলাপ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।